আমি মহা জাদুকর কালো মণি, আর তুই আমার কালো জাদুর কবলে বন্দি হয়ে গিয়েছিস। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে কেন শুধু শুধু আমাকে বন্দি করলে? না, তুই আমার কোনো ক্ষতি করিসনি, কিন্তু তোকে দিয়ে আমার অনেক উপকার হবে। আমার সাতটা মেয়েকে হারিয়েছি। রাক্ষসের মাছ ওদেরকে গিলে ফেলেছে। তুই আমার মেয়ে হবি, আমাকে জাদুবিদ্যায় সিদ্ধি লাভে সাহায্য করবি, সব সময় আমার সাথে সাথে থাকবি। তাই তো তোকে আমি বন্দি করেছি। মধুমতির মাথায় যেন গোটা আকাশ ভেঙে পড়ে। সবাই একটু ভালো করে গোটা বনে খোঁজ করো। রাজকুমার আদিত্যর তোতা পাখিটা এই বনেই আছে। যে করেই হোক পাখিটাকে নিয়ে আমাদের রাজবাড়িতে ফিরতে হবে। মন্ত্রীকে দেখলাম কয়েকজন সেনা নিয়ে বনের উদ্দেশ্যে বেরিয়ে গেল। যদি বনের ভেতর তোতাটাকে না পাওয়া যায়, তাহলে দাসী মিনতি, তোর খবর আছে বলে রাখলাম। আপনি আমারে যতবার জিজ্ঞেস করবেন আমি ঠিক ততবারই বলবো। আমি ওই পাখি সম্পর্কে কিছুই জানি না। একবার শুধু মন্ত্রীকে ফিরতে দে, তারপর পেট থেকে কি করে সব কথা বার করতে হয় সেটা আমি বেশ ভালো করেই দেখিয়ে দেব। মা, এবার কিন্তু আমি আর কোনো কথা শুনবো না। দাসী যদি মিথ্যা কথা বলে থাকে, তাহলে ওকেও রাজকুমার আদিত্যর মতো পাথর করে দিতে হবে। তার বলতে, এখন শুধু অপেক্ষা করে যা। মিনতির নিজের ভাগ্য এখন নিজের হাতে। এদিকে গভীর বনে একটা ছোট্ট বাড়িতে মধুমতিকে নিয়ে এসেছে বৃদ্ধরূপী জাদুকর কালোমণি। এখন থেকে এটাই নিজের বাড়ি হিসেবে ধরে নে। এখানেই আজীবন থাকতে হবে। আমি এক মুহূর্ত এখানে থাকবো না। আমাকে যে অনেক জরুরি কাজে যেতে হবে। এখন আর তোর কোনো জরুরি কাজ নেই। কাজ শুধু একটাই, এই বাড়িতে বসে থাকা আর আমার সেবা করা। আমি এখান থেকে পালিয়ে যাব, কেউ আমাকে খুঁজে পাবে না। সাবধান, এই কাজ করার কথা ভুলেও চিন্তা করিস না, তাহলে কিন্তু বেঘরে প্রাণটা যাবে। আবার এই বাড়ি থেকে এক পা বের হলেই দেখতে পারবি চারিদিকে গোলক ধাঁধা। সেই গোলক ধাঁধা ভেদ করে আসল পথ খুঁজে বের করা তোর মতো সাধারণ মেয়ের পক্ষে সম্ভব না। আমাকে একটিবার আমার কাজটা শেষ করতে দাও। আমি কথা দিচ্ছি, এরপর নিজে এসে তোমার কাছে ধরা দেব। বুঝতে পেরেছি, তোর সাথে ভালো কথা বলে কাজ হবে না। আসল রূপটা দেখাতে চেয়েছিলাম না। এখন মনে হচ্ছে তোকে শান্ত করতে হলে আমাকে একটু ভয়ঙ্কর হতেই হবে। বলতে না বলতে বৃদ্ধর চেহারা রীতিমতো পাল্টে গেল। কুঁচকে যাওয়া চামড়ার জায়গায় দেখা গেল এক সুঠাম দেহ, কিন্তু মুখটা বড় ভয়ঙ্কর। গোটা মুখ জুড়ে কাটা ছেঁড়ার দাগ। ভয়ে তার দিকে তাকাতে পারে না মধুমতি। তোমার এই রূপ আমি দেখতে চাই না। আমার আমার বড্ড ভয় করছে। ভালো কথায় সবটা বুঝিয়ে বললাম তো, আমার কথা শুনলি না, তাই তো আমাকে এমন রূপ ধরতে হলো। আমি কোথাও যাব না, আজ থেকে এই বাড়িতেই তোমার সাথে থাকবো। হ্যাঁ, কথাটা যেন মনে থাকে। আমি একটু কাজে বের হচ্ছি, ফিরে এসে যেন সবকিছু ঠিকঠাক দেখতে পাই। এই বলে বৃদ্ধরূপী জাদুকর কালোমণি মধুমতিকে বাড়িতে রেখে চলে যায়। এদিকে অনেক খোঁজাখুঁজির পরেও বনের ভেতরে কোনো তোতা খুঁজে পায় না মন্ত্রী ও তার সেনারা। ক্ষমা করবেন মন্ত্রী মশাই, সারা বন তন্ন তন্ন করে খুঁজে কোথাও সেই তোতা পেলাম না। আমাদের মনে হচ্ছে এই বনে রাজবাড়ির সেই তোতাটা নেই। হ্যাঁ, আমারও এমনটাই মনে হচ্ছে।
তা না হলে এত খোঁজাখুঁজির পরে নিশ্চয়ই তোতাটিকে পাওয়া যেত। হ্যাঁ মন্ত্রী মশাই, তোতাটা এই বনে নেই। তাহলে চলো আমরা সবাই নতুন রানী শিউলির কাছে ফিরে যাই। সবকিছু খুলে বললে উনি নিশ্চয়ই সবটা বুঝতে পারবেন। মন্ত্রী সেনাদেরকে নিয়ে রাজবাড়ির দিকে চলে গেল। এদিকে জাদুকর কালোমণি চলে যাওয়ার পর মধুমতি বাড়ির উঠানে দাঁড়িয়ে ভালো করে চারপাশটা দেখতে থাকে। ওই জাদুকরের কথাই তো সত্যি, চারদিকটা দেখতে যেন একই রকম। এটাই কি তাহলে সেই গোলকধাঁধা? এর কথাই বৃদ্ধরূপী জাদুকর বলেছিল। এসব কি হচ্ছে? হঠাৎ করে মাটিটা এমন করে কেঁপে উঠলো কেন? মনে হলো যেন মাটির নিচ থেকে কোনো শক্তি মাথা চাড়া দিয়ে উঠেছে। মধুমতি আশপাশটা ভালো করে দেখতে লাগলো, কিন্তু কিছুই বুঝতে পারল না কোথা থেকে এই কাঁপুনির উৎপত্তি। এদিকে মন্ত্রী রাজবাড়িতে ফিরে এসেছে। রাজদরবারে দাসী মিনতিকে নিয়ে আগেই মন্ত্রীর অপেক্ষা করেছিল শিউলি ও তার পিসি। বলো মন্ত্রী, কোথায় আছে রাজকুমার আদিত্যর সেই তোতা পাখি? ক্ষমা করবেন রানীমা, সেনাদেরকে নিয়ে গোটা বন চিরুনি তল্লাশি করা হয়েছে, কিন্তু কোথাও রাজকুমার আদিত্যের সেই তোতা পাখি পাওয়া যায়নি। সবাই একের পর এক মিথ্যে কথা বলে যাচ্ছে। রাজকুমার আদিত্য তার সাথে করে তোতা পাখিটাকে নিয়ে যায়নি। তাহলে তাহলে সেটা যাবে কোথায়? এবারে আমি বেশ ভালো করেই বুঝতে পারছি ওই তোতাটা কোথায় আছে। নিশ্চয়ই দাসী মিনতি আর এই মন্ত্রী ষড়যন্ত্র করে ওই তোতাকে কোথাও লুকিয়ে রেখেছে। বিশ্বাস করুন রানীমা, আমি এমন কিছুই করিনি। আপনি শুধু শুধু আমাকে ভুল বুঝছেন। শিউলি একদম ঠিক কথা বলেছে। নিশ্চয়ই তোরা বিপদে আজ পেয়ে তোতাটাকে আগে থেকে লুকিয়ে ফেলেছিস। আমি আগেও বলেছি আর এখনো বলছি, ওই তোতা বিষয়ে আমি কিছুই জানি না। আর এই জন্য আপনারা যদি মনে করেন আমাকে শাস্তি দেওয়া উচিত, তাহলে তাই দিতে পারেন। শাস্তি তো তোকে পেতেই হবে। এমন মুখের ওপর একের পর এক মিথ্যা কথা বলে যাওয়া আমি কিছুতেই বরদাস্ত করব না। ঠিক বলেছিস, শাস্তি না দিলে এদের মুখ থেকে সত্য কথা বেরোবে না। কে কোথায় আছো? মন্ত্রী ও দাসী দুজনের পিঠেই 100 ঘা করে চাবুক মারা হোক। এদিকে মধুমতি হাঁটতে হাঁটতে বাড়ির পেছন দিকে চলে আসে। যেদিকেই যাক না কেন সব দৃশ্যই যেন একই রকম। হঠাৎ মধুমতি দেখতে পায় একটা পাহাড় দাঁড়িয়ে আছে বাড়ি থেকে কিছুটা দূরে। এই জায়গায় এমন একটা পাহাড় আছে, এটা তো আমার আগে চোখে পড়লো না। তাছাড়া এই দৃশ্যটা তো অন্য দৃশ্যের মতো একরকম নয়, বেশ ভিন্ন বলা যায়। তার মানে ওই পাহাড় আমাকে সাহায্য করতে পারে, হয়তো আমাকে পালানোর পথ বলে দিতে পারে। এদিকে শিউলির মুখ থেকে শাস্তির কথা শুনে ভয়ে থর থর করে কাঁপতে থাকে মন্ত্রী ও দাসী মিনতি। দাঁড়ান রানীমা। এ কি মন্ত্রী কন্যা চম্পা, কি চাস তুই এখানে? বিনা অনুমতিতে কেন প্রবেশ করেছিস তুই? মূল্যবান রাজকার্যে বাধা দিয়েছিস, আর এ কারণেই তোকে শাস্তি দিতে পারি আমরা। সে চাইলে আপনারা শাস্তি দিতেই পারেন, কিন্তু বিনা দোষে কেউ শাস্তি পাক এইটা তো আমি চাই না। তার মানে কি বলতে চাচ্ছিস তুই? মন্ত্রী আর দাসী মিনতি মিথ্যে বলছে না? তাহলে তাহলে রাজবাড়ি থেকে তোতাটা গেল কোথায়? ওনারা একদম সত্যি কথা বলেছেন। তোতার কথা ওনারা কিছুই জানেন না, কারণ তোতা তো এখন আমার হাতে। মানে তার মানে তোর হাতেরটাই রাজকুমার আদিত্যের সেই শখের তোতা পাখি? হ্যাঁ রানীমা, এইটাই তো সেই তোতা। নদীর পাড়ে পড়েছিল, আমি দেখতে পেয়ে নিয়ে এলাম। সত্যি এটাই কি রাজকুমার আদিত্যের সেই তোতা? আমি শুধু শুধু আপনাদের কেন মিথ্যে বলবো রানীমা, আমি সত্যি বলছি। আর এইটাই সেই আশ্চর্য তোতা পাখিটা। ভাগ্যিস চম্পা ঠিক সময়ে তোতা পাখিটাকে নিয়ে রাজবাড়িতে এসেছিল, না হলে দাসী আর মন্ত্রী দুজনেরই আজ কপালে অনেক দুঃখ ছিল। রাজকুমার আদিত্যের তোতা পাখিটা তো পাওয়া গেছে, আমি তাহলে এখন আসি রানীমা।
হ্যাঁ, আসতে পারো, তবে আমাদের সাথে মিথ্যা কথা বললে আর কোনো কিছু লুকালে তার ফল যে কি হতে পারে তা তো বুঝতেই পারছো। হ্যাঁ রানীমা, আমি কখনোই আপনার কাছে কোনো মিথ্যা কথা বলবো না। শুধু শুধু কেন নিজের পায়ে নিজেই কুড়াল মারতে যাব বলুন? হ্যাঁ, এই কথাটা মনে থাকে যেন। এদিকে মধুমতি এক পা দুপা করে এগিয়ে যাচ্ছে ওই পাহাড়ের দিকে। সামনেই পাহাড়টা দাঁড়িয়ে। মধুমতি পাহাড়টাকে স্পর্শ করতে যাবে, ঠিক তখনই পেছন থেকে ভেসে আসে এক গুরুগম্ভীর কণ্ঠস্বর। তোর এত বড় সাহস, তুই আবার কথা অমান্য করিস? আমি এত করে বললাম, আমি তোকে এত করে বলে গেলাম বাড়ির বাইরে বের হবি না, কিন্তু তুই আমার কোনো কথাই শুনলি না। ক্ষমা করুন, আমি বাড়ি থেকে বের হতে চাইনি, কিন্তু একটু আগে হঠাৎ মাটিতে একটা কাঁপুনি অনুভব করলাম। আমার মনে হলো কাঁপুনিটা এই পাহাড়ের ভেতর থেকে আসছে, তাই এদিকে আসলাম। না, কোনো দিকে যাওয়া যাবে না। আমি যখন না করেছি তখন তুই বাড়ি থেকে এক পা বাইরেও বের হতে পারবি না। কিন্তু আমি তো পালিয়ে যাওয়ার চেষ্টা করিনি, আমি শুধুমাত্র এই পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এতে আমার তো কোনো অপরাধ হয়নি। মুখে মুখে কথা বলা আমি একদমই পছন্দ করি না। আর একটা কথা বললে তোকে আমি এখানেই শেষ করে ফেলবো। বাঁচতে চাইলে এই মুহূর্তে ঘরের ভেতর চলে যা। ভয়ে মধুমতি আর কোনো কথা বলতে পারে না। সে আস্তে আস্তে ঘরের দিকে চলে যায়। ঠিক তখনই মধুমতি দেখতে পায় বৃদ্ধ পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছে। আমি তো তেমন কিছুই করিনি, শুধুমাত্র পাহাড়টাকে স্পর্শ করতে যাচ্ছিলাম। কিন্তু এই কারণে বৃদ্ধ আমার উপর এত রেগে উঠলো কেন? নিশ্চয়ই ওই পাহাড়ে কোনো রহস্য লুকিয়ে আছে যা বৃদ্ধ আমাকে বলতে চাচ্ছে না, অথবা চাচ্ছে না যে আমি ওটা উদ্ঘাটন করে ফেলি। কিন্তু আমি তো এত সহজে ছেড়ে দেওয়ার পাত্রী না। আমাকে দেখতেই হবে বৃদ্ধ পাহাড়ের কাছে গিয়ে কি করে। আর সেখান থেকে বৃদ্ধের ওপরে নজর রাখতে শুরু করে। দেখলে তো মা, কিভাবে ওদের কবল থেকে রাজকুমার আদিত্যর তোতা পাখিটাকে বের করে নিয়ে এলাম। হ্যাঁ, তাই তো দেখলাম। আর আমি তো এক প্রকার আশায় ছেড়ে দিয়েছিলাম। বড় কোনো শাস্তির ভয় না দেখালে ওরা এত সহজে মুখ খোলে না। দেখলে তো, মন্ত্রীকে বন্দি করার সাথে সাথেই ওর মেয়ে কেমন সুর করে তোতাটাকে ফেরত দিয়ে গেল। হ্যাঁ, তাই তো দেখছি। কি হয়েছে তোমার মা? তোমাকে এমন চিন্তিত লাগছে কেন? তোতাটাকে ফিরে পাওয়ায় তুমি কি খুশি হওনি? হ্যাঁ, আমি অবশ্যই খুশি হয়েছি, কিন্তু আমার মনে এক অন্য সন্দেহ জেগে উঠেছে। আমরা রাজকুমার আদিত্যের তোতা পাখিটাকে চেয়েছিলাম এবং সেটাকে পেয়ে গেছি। এখানে আবার কিসের সন্দেহ মা? জানি না, তবে আমার মনে হচ্ছে এটা রাজকুমার আদিত্যর সেই তোতা পাখিটা নয়। ওরা হয়তো আমাদের ধোঁকা দিয়েছে। এবারে তুমি কিন্তু একটু বেশি উল্টোপাল্টা সন্দেহ করছো মা। এটাই রাজকুমার আদিত্যের সেই তোতা পাখি। এখানে ধোঁকাবাজির কোনো কিছুই নেই মা। রাজকুমার আদিত্যর সেই তোতা পাখির ভেতর একটা অন্যরকম ব্যাপার ছিল, যা আমি এটার ভেতর দেখতে পাচ্ছি না। আরে ওই মন্ত্রীর মেয়ে চম্পা কি বলে গেল শুনলে না? ও এই তোতা পাখিটাকে নদীর পাড়ে পড়ে থাকতে দেখেছে। তার মানে তোতা পাখিটা ভীষণ রকমের অসুস্থ। সুস্থ হলে দেখবে ঠিক আগের মতো আচরণ করবে। হ্যাঁ, তাই যেন হয়। তবে সব সময় চোখ কান খোলা রেখে কাজ করবি, কোনো কিছু অন্ধের মতো বিশ্বাস করবি না। আচ্ছা মা, এখন আর কথা না বলে চলো তাড়াতাড়ি তোতা পাখিটাকে সুস্থ করে ফেলি। বৃদ্ধ লোকটা এগিয়ে গিয়ে দাঁড়িয়েছে ঠিক পাহাড়ের সামনে। তিরিং তিরিং ছট, গুপ্ত জানালা খুলে যা খাটা মাঠ। এ আমি কি দেখছি? ওই পাহাড়ের ভেতর একটা দানব লুকিয়ে আছে, আর এটা
ওই বৃদ্ধরূপী জাদুকর কালোমণির কাজ। তার মানে এই কারণেই ওই বৃদ্ধ আমাকে পাহাড়ের কাছে যেতে বাধা দিয়েছিল। ভালো করে দেখতে হবে দানবের সাথে বৃদ্ধ ঠিক কি করে। আর কতকাল আমাকে এভাবে আটকে রাখবি বল? এবার আমাকে মুক্তি দে, মুক্তি দে। আমাকে দেখে কি তোর বোকা মনে হয়? তোকে মুক্তি দেওয়ার সাথে সাথে তুই আমাকেই মেরে ফেলবি। আমাকে মুক্তি না দিলেও তোর মৃত্যু হবে, আর সেটাও একদিন না একদিন আমার হাতেই হবে। ওই দিনটা তোর জীবনে কোনোদিনও আসবে না, কারণ আমি তো তোকে এই পাহাড়ের বন্দি দশা থেকে মুক্তি দেব না। এই মায়া কুঠুরিতে আটকে রেখে একটু একটু করে আমার সব শক্তি তুই নিয়ে নিয়েছিস। শুধু একটা সুযোগ আসুক, আমি আমার সমস্ত শক্তি ফেরত নেব আর তোকে শেষ করে ফেলবো। উপকার, তোর এই বাজে কথা শোনার সময় বা ইচ্ছা কোনোটাই আমার নেই। এদিকে মিনতির কথা মতো বিকেল বেলা মন্ত্রী ও তার মেয়ে চম্পা বনের ভেতর উপস্থিত হয়। সে তুই যা বলিস মা চম্পা, কাজটা করা তোর একদমই ঠিক হয়নি রে। রাজকুমার আদিত্যের তোতা পাখিটা আমাদের কাছে রাখা উচিত ছিল। কি করব বলো বাবা, ওরা তোমাকে বন্দি করেছে শুনে আমি পাগল হয়ে গিয়েছিলাম। দিকে দিকে অনেক খোঁজাখুঁজি করেও তোতা পাখিটাকে কোথাও পাইনি। শেষে দেখলাম নদীর পাড়েই পড়ে আছে। তাই আর দেরি না করে তাড়াতাড়ি পাখিটাকে নিয়ে রাজ দরবারে যাই। এটা সত্যি যে তুই সঠিক সময় না এলে ওরা সত্যি আমাদেরকে শাস্তি দিত। তবে এটাও সত্যি, ওই তোতা আমাদের কাছে থাকলে আমরা ওদেরকে সরানোর কোনো না কোনো উপায় ঠিক বের করতে পারতাম। কি করব বলো বাবা, এমন পরিস্থিতিতে তাকে দিয়ে দেওয়া ছাড়া আমার হাতে আর কোনো উপায় ছিল না। রাজকুমার আদিত্যর আশ্চর্য তোতা পাখিটা কারো হাতে যায়নি, সেটা ঠিক জায়গা মতোই আছে। মন্ত্রী আর তার মেয়ে চম্পা তাকিয়ে দেখতে পায় দূর থেকে মিনতি হেঁটে তাদের দিকে আসছে। তার মুখে মৃদু হাসি। কি বলছো এসব দাসী মিনতি? রাজকুমার আদিত্যর তোতা পাখি কারো কাছে যায়নি, কিন্তু আমাদের সামনে বসেই তো চম্পা ওই তোতা পাখিটাকে শিউলির হাতে তুলে দিল। হ্যাঁ দিয়েছি তো, কিন্তু ওই তোতা পাখিটা যে রাজকুমার আদিত্যর আসল তোতা পাখি নয়। কি বলছো কি এসব দাসী? তার মানে আমরা মোটেও রাজকুমার আদিত্যর তোতা পাখিটাকে হাতছাড়া করিনি। সেটা এখন আমাদের কাছেই আছে এবং বলতে পারেন নিরাপদেই আছে। কিন্তু কোথায় সেই আশ্চর্য তোতা পাখি? আমাদের যে তার সাথে দেখা করতে হবে। একমাত্র সেই পারে আমাদেরকে বিপদ থেকে রক্ষা পাওয়ার উপায় বলে দিতে। তাহলে চলুন মন্ত্রী মশাই, আমি আপনাদেরকে সেই তোতার কাছে নিয়ে যাই। তিনজন হাঁটতে হাঁটতে বনের গভীরে মিলিয়ে যায়। এদিকে বৃদ্ধ পাহাড়ের গা থেকে জানালা লুকিয়ে আসার আগেই মধুমতি ঘরে ফিরে আসে। তার মানে বৃদ্ধরূপী জাদুকর কালোমণি দানবটাকে বন্দি করে রেখেছে। যে কোনো একটা ছলে বলে কৌশলে দানবের শরীরের সমস্ত শক্তি নিজের ভেতরে নিয়ে নিয়েছে। দানবের মনে প্রতিহিংসার আগুন ও ছাড়া পেলেই বৃদ্ধকে মেরে ফেলার চেষ্টা করবে। কিন্তু ওর নিঃশেষ হওয়া শক্তি দিয়ে বৃদ্ধর সাথে পেরে উঠবে না। এখন আমাকে ওর শক্তি ফিরিয়ে দিতে হবে। ওর মাধ্যমে বৃদ্ধ জাদুকর কালো মণিকে মেরে আমার কার্যসিদ্ধি করতে হবে। এরপর কি হতে যাচ্ছে? মধুমতি কি সত্যিই দানবকে ওই বৃদ্ধ জাদুকর কালোমণির শৃঙ্খল থেকে মুক্ত করতে পারবে, নাকি জাদুকর কালোমণির অপরিসীম শক্তির কাছে আবারও মধুমতি পরাস্ত হবে? অন্যদিকে তোতা পাখির বুদ্ধি নিয়েই বা
মন্ত্রী ও দাসী কি করতে যাচ্ছে? এই সকল প্রশ্নের উত্তর জানা যাবে গল্পের পরবর্তী পর্বে। আগামী পর্ব মিস না করতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।